ঋষিকার মৃত্যুর 4 বছর পর শ্বশুর বাড়িতে আসলাম। রাতের খাবার শেষ করে শাশুড়ি বলল, বাড়ির পিছন দিয়ে পালিয়ে যাও বাবা, না হলে তোমার শ্বশুর তোমাকে মেরেই ফেলবে। কোনো কথা না বলে চুপচাপ পালিয়ে যাও, আর কোনোদিনও আমাদের বাড়িতে এসো না। আমি অনেকটা অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, কিন্তু কেন আম্মা? আমাকে খুন করে আব্বার লাভ কি? আর আমি কি করেছি? শাশুড়ি আমার কথার কোনো জবাব না দিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে চলে গেল। আমি চুপচাপ করে বসেই রইলাম। হঠাৎ পিছনে কারো উপস্থিতি অনুভব করে ঘাড় ঘুরিয়ে দেখি এই বাড়িতে যেই ছেলেটা কাজ করে সেই বলদ দাঁড়িয়ে আছে। বলদের বয়স 22 থেকে 23 বছরের মতো হবে। এই বাড়িতে প্রায় 15 বছর ধরে কাজ করে সে। বলদের চোখে চোখ পড়তে অদ্ভুত লাগলো। কেমন জানি ক্ষুধার্ত বা প্রতিশোধের আহ্বান জানিয়ে দিচ্ছে বলদের সেই চোখগুলো। হঠাৎ মোবাইলে কল এলো। কল করেছে আমার শাশুড়ি নিজেই। আমি রিসিভ করাতে তিনি বলল, বলদ তোমাকে সারাক্ষণ চোখে চোখ রাখছে। বাহিরে আরো 3 জন আছে, কেউ যেন বুঝতে না পারে তুমি যে ওদের উদ্দেশ্য জেনে গিয়েছো। ঋষিকার বাবা তোমাকে ঋষিকার মৃত্যুর জন্য দায়ী করছে। আমি কিছু করতে পারলে করতাম বাবা। তুমি পালিয়ে যাও, আমি চাই তুমি নিজের জীবন নিয়ে যেন ফিরে যাও, আর আমি আমার সংসার নিয়ে বেঁচে থাকি। মেয়ে তো মরে গেল, এখন তোমাকে মেরে স্বামীকেও হারাতে চাই না। আমি আগে জানলেই কিছুতেই তোমাকে আসতে বলতাম না। ঋষিকা আমার মৃত স্ত্রীর নাম। শাশুড়ির কথা শুনে আমার শরীর পুরো ঘামতে লাগলো। এদিকে শ্বশুরের প্রহরী বলদ আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে চাচাই ডাকে। তখন আমি বললাম, কোথায়? বলদ বলল, কাচারি ঘরে বসে আছে, আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে, চলেন আমার সঙ্গে। তখন আমি বললাম, তুমি যাও, আমি আসছি। বলদ গেল না, সে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি একটু বিরক্ত কিন্তু ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, কি হলো, তোমাকে না যেতে বললাম? তখন বলদ বলল, আপনাকে নিয়ে যেতে হবে। আপনার কাজ থাকলে আপনি কাজ শেষ করেন, তারপর আমার সঙ্গে চলেন। আমি বললাম, আমি এখন কাপড় পাল্টাবো, আর সেটা তোমার সামনেই কিভাবে করব বলো তো? তখন বলদ বলল, কেন, আপনি কি মেয়ে মানুষ নাকি? আমার সামনেই পাল্টান, সমস্যা কি? আমি আপনাকে না নিয়ে গেলে চাচাই আমারে ধমক দিব। এখন বলদকে কি বলবো আর খুঁজে পেলাম না। আমার কি যাওয়া উচিত নাকি বলদকে এখানে ঘায়াল করে পালিয়ে যাওয়া উচিত কিছুই বুঝতে পারছি না। যদি সেটা করতে পারি তাহলে পালানোর একটা সুযোগ পাবো, কিন্তু যদি কাছারি ঘরে যাই তাহলে তো আর সুযোগ নাও পেতে পারি। ঋষিকা আর আমি বিয়ে করেছিলাম গোপনে। ঋষিকা পড়াশোনা করতো ঢাকায়, সেখানে আমাদের পরিচয়। প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের ভালোবাসার গল্প। তারপর এক ছুটিতে ঋষিকা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে এসে জানতে পারে ঋষিকার বাবা ওর বিয়ে ঠিক করেছে। তখন ঋষিকার বাবা ছিল ইউনিয়নের পরপর 2বার নির্বাচিত চেয়ারম্যান ঋষিকার বাবা জুলফিকার মুদা। ঋষিকা আমাকে কল দিয়ে কান্নাকাটি করলো। আমি তাকে কোনো সমাধান দিতে পারলাম না, কারণ মা বাবার কাছ থেকে একটা মেয়ে পালিয়ে যাক সেটা আমি চাই না, আবার নিজের ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাক সেটাও কল্পনা করতে পারছিলাম না। ভেবেছিলাম আমি সরাসরি ঋষিকার বাবার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগেই ঋষিকা তার বাবাকে বলেছে এবং তিনি সরাসরি না করেছে। সম্পূর্ণ একদিন এক রাত ঋষিকার নাম্বার বন্ধ ছিল। ঋষিকাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা আমি জানতাম না, তবে জেলা, উপজেলা আর ইউনিয়নের নাম জানতাম। আর যেহেতু ওর বাবা তখনকার রানিং চেয়ারম্যান ছিল, তাই সহজে তার বাড়ি খুঁজে পাওয়া যাবে এটাই স্বাভাবিক। ঢাকা থেকে রওনা দিলাম। পদ্মা নদীর কাছাকাছি আসতেই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। তখন কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন হয় নাই, সকল যানবাহন ফেরিতে কিংবা লঞ্চে করে পারাপার হতো। কল রিসিভ করাতেই ঋষিকার কণ্ঠ শুনতে পেলাম। ঋষিকা এলোমেলো আর কান্না মিশ্রিত কণ্ঠে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, বাবার সঙ্গে রাগারাগি করেছে, তার বাবা জোর করার কারণে ঋষিকা সুইসাইডের চেষ্টা করেছে। তারপর তাকে অসুস্থ অবস্থায় খুলনার একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একবেলা থেকে খানিকটা সুস্থ হয়ে ঋষিকা হাসপাতাল থেকে পালিয়ে গেল। যে নাম্বার দিয়ে কল করেছে সেটা হচ্ছে ওর বান্ধবীর নাম্বার। ওই বান্ধবীও ঋষিকার সঙ্গে একসঙ্গে পড়ালেখা করে। ঋষিকা একবার তাদের খুলনা বাসায় গিয়েছিল। মেয়েটার নাম হচ্ছে সুরমা। সুরমা নিজেও তখন ছুটির কারণে খুলনার বাড়িতে ছিল, তাই ঋষিকা সুরমাদের বাসায় গিয়ে আমাকে কল করেছে। ঘটনা সংক্ষিপ্ত বলার পর ঋষিকা আমাকে বলল, তুমি যদি আমাকে সারা জীবনের জন্য তোমার কাছে রাখতে চাও তাহলে আমাকে এসে নিয়ে যাও, আর যদি আমাকে ছাড়া থাকতে পারো, আমাকে ছাড়া যদি তোমার জীবন চলে তাহলে বলে দাও, তাহলে আমি হাসপাতালে ফিরে যাব। ঋষিকার সাথে কথা বলার সময় আরেকটা কুপুরুষের কণ্ঠস্বর শুনতে পেলাম, যেটা শোনার পর আমার ভাবনায় ছেদ পড়ল। তখন হঠাৎ আমার ধ্যান ভাঙলো। বলদ আমাকে বলল, চেয়ারম্যান সাহেব আপনাকে কি করতে বলেছে, করেন না কেন?
বলদ বিরক্ত গলায় আমাকে বলল, তাড়াতাড়ি চলেন তো, চাচাই কিন্তু রেগে যাবে। তখন বলদকে বললাম, মোবাইলটা চার্জে দিয়ে আইতাছি। তখন বলদ বলল, আচ্ছা চার্জ দেন। তখন বলদের দিকে তাকিয়ে দেখি বলদের পাশে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। দুপুরে পুকুর থেকে মাছ ধরার সময় ওই লোকটাকে দেখেছিলাম পুকুরের মধ্যে জাল ফেলতে। আমি মোবাইলটা চার্জে দিয়ে নিরুপায় হয়ে তাদের সঙ্গে হাঁটা ধরলাম। যা আছে কপালে, আগে দেখি ঘটনা কি। তাছাড়া যেহেতু আমার শ্বশুর এখনকার পরপর 2বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তাই তিনি চাইলেই তো আমাকে মেরে ফেলতে পারবেন না। সমাজের মধ্যে কেই বা চায় নিজের সম্মানটুকু নষ্ট করতে। আমি গিয়ে ঋষিকার বাবা জুলফিকার মোদা অত্র ইউনিয়নের 2বার সাবেক চেয়ারম্যানের সামনে গিয়ে বসলাম। আমার পিছনেই বলদ দাঁড়িয়ে আছে, তবে জাল দিয়ে মাছ ধরার সেই লোকটাকে এখন আর দেখতে পাচ্ছি না। তখন আমি বললাম, আব্বা আমাকে ডেকেছেন? তখন উনি বলল, হ্যাঁ। এই তুমি চা খাও। বলদের দিকে তাকিয়ে বলল, জামাইকে চা দে। তখন আমি ভাবতে লাগলাম, চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিবে নাকি। মৃত্যুর পরে যেন দায় এড়ানো যায় সেই জন্য কৌশল করছে না তো। বলদ চলে গেল চা আনতে। ঋষিকার বাবার সামনে রাখা কাগজপত্র মনোযোগ দিয়ে পড়ছেন ঋষিকার বাবা। ঋষিকার বাবা মা দুইজনই শিক্ষিত মানুষ। আমার শাশুড়ি যখন অনার্স শেষ করেছে তখন ঋষিকার বয়স 2 বছর। সেই দিন আমি পদ্মা নদী পার হয়ে সরাসরি খুলনায় এসেছিলাম খালিশপুরে। ঋষিকার বান্ধবীদের বাসা থেকে সেই রাতেই আমি আর ঋষিকা আবার ট্রেনে করে ঢাকায় চলে গিয়েছিলাম। ঢাকায় ফিরে সবার আগে আমি আমাদের বন্ধুদেরকে ডেকে আমি আর ঋষিকা বিয়ে করে ফেললাম। আমার বাবা নেই, মায়ের নতুন বিয়ে হয়েছে নাটোরে, মা সেখানেই থাকে। মাকে শুধু জানালাম আমি বিয়ে করব। মা ভিডিও কলে ঋষিকাকে দোয়া করলেন। বিয়ের পর ঋষিকা বলল, আমরা আর ঢাকা শহরে থাকবো না, চলো নতুন কোনো শহরে গিয়ে দুইজন মিলে একসঙ্গে থাকবো। ঢাকার মধ্যে থাকলে বাবা আমাদেরকে যেইভাবে হোক খুঁজে বের করে ফেলবে। ঋষিকার কথা শুনে আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়েই রইলাম। তবে 4 দিন পরে আমরা সবকিছু গুছিয়ে নাটোরে চলে গেলাম। মা সেখানে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিলেন। নাটোরে আসার 3 দিন পরে আমরা যে বাসায় ভাড়ায় উঠেছিলাম সেই বাড়ির মালিক আমাদের রুমে এলেন। তার হাতে বড় বড় 2টা লাকেটস, আর সেই লাকেটসটা যে ঋষিকার সেটা আমি এবং ঋষিকা দুইজনে বুঝতে পেরেছি। বাড়িওয়ালা ঋষিকাকে বললেন, তোমার বাবা এগুলো পাঠিয়েছেন, এখানে তোমার ব্যবহৃত সবকিছু জিনিসপত্র ঠিকঠাক আছে। তোমার শখের যা কিছু ছিল তিনি নিয়ে এসেছেন, আশা করি তোমার আর অসুবিধা হবে না। আমি কিছু বলার আগে ঋষিকা বলল, আপনি কি আমার বাবাকে চিনেন? তখন বাড়িওয়ালা বলল, না, ভদ্রলোক কিভাবে আপনাদের সন্ধান পেয়ে এখানে এসেছে আমি জানি না। তোমাদের বিষয়ে সবকিছু বলল, তারপর এগুলো দিয়ে তিনি চলে গেলেন। আমিও ঋষিকা দুইজনের দিকে তাকিয়ে রইলাম। সবসময় ঋষিকার মুখে তার বাবার বিষয়ে যত কথা শুনেছি তার অনেকটাই ভুল প্রমাণিত হলো। ঋষিকার কথা অনুযায়ী তার বাবা হচ্ছে তার দেখার সর্বশ্রেষ্ঠ রাগী মানুষ, অথচ সেই মানুষটা এভাবে আমাদেরকে খুঁজে বের করে নিজের হাতে মেয়ের ব্যবহৃত সবকিছু নিয়ে এসেছেন। আবার খুব যত্ন সহকারে বাড়িওয়ালার কাছে দিয়ে গোপনে বিদায় নিয়ে গেছেন। মনে মনে তখন মানুষটাকে একটা অপ্রকাশিত ধন্যবাদ দিলাম। বাড়িওয়ালা যাবার সময় ঋষিকাকে বলল, তোমরা তার ভয়ে পালাতে হবে না, কারণ সব জায়গা থেকে খুঁজে বের করার ক্ষমতা তার আছে। তোমার বাবা চান তুমি তোমার পড়াশোনা শেষ করো, তাই পড়াশোনা বন্ধ না করে ঢাকা গিয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বলেছে। বলদ চা নিয়ে এসেছে। আমি চায়ের কাপটা হাতে নিয়ে চুপচাপ করে বসে আছি। ঋষিকার বাবা আমার দিকে না তাকিয়ে বলল, চা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। তখন আমি বললাম, বাবা আমি চা খাবো না। তখন ঋষিকার বাবা বলল, ও আচ্ছা, একটু আগেই বলতে পারতে, শুধু শুধু নষ্ট হতো না। তখন ঋষিকার বাবা বলদকে ডাক দিয়ে বলল, বলদ চাটা নিয়ে যা, তুই খেয়ে ফেল। আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলদ চা খাচ্ছে। ঋষিকার বাবা এবার তার সামনের কাগজপত্র এক সাইডে রেখে বসলেন। টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে বললেন, তোমার মোবাইল কই? তখন আমি বললাম, আমার মোবাইলটা রুমে রেখে এসেছি আব্বা, মোবাইলটা চার্জ ছিল না তাই চার্জে দিয়েছিলাম। ঋষিকার বাবা বলদের দিকে তাকিয়ে বলল, ঘর থেকে জামাইয়ের মোবাইলটা নিয়ে আয় তো। আমি চুপচাপ বসে আছি। তিনি তার মোবাইলে কি যেন টাইপ করছে, সম্ভবত কোনো কিছু লিখছে কারো কাছে। আমি যেমন ছিলাম তেমনই বসে রইলাম। বলদ ভেতর থেকে মোবাইলটা নিয়ে আসলো। আমি মোবাইলটা হাতে নিলাম। আমার শ্বশুর তখন বললেন, তোমার মোবাইলে এমবি আছে? তখন আমি বললাম, জি। তখন বাবা বলল, ডাটাটা চালু করে দেখো তো তোমার মেসেঞ্জারে কোনো মেসেজ এসেছে কি না। আমি ডাটাটা চালু করলাম, আর তখনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। ঋষিকা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। আজ ঋষিকার মৃত্যুবার্ষিক ছিল, তাই আমি এসেছি। কিন্তু আজ হঠাৎ করে ঋষিকার সেই পুরনো ফেসবুক আইডি দিয়ে মেসেজ এলো। কিভাবে? এই আইডি তো গত 4 বছর ধরে বন্ধ ছিল। আমি মেসেঞ্জারে গিয়ে ঋষিকার আইডি দিয়ে আসা মেসেজটা পড়তে লাগলাম। মেসেজটা এমন ছিল, আমার মেয়েটা তো আমাদের চেয়ে তোমাকেই বেশি ভালোবেসেছিল।
আমি ভেবেছিলাম তুমি হবে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখার উছিলা, কিন্তু ওর মৃত্যুর কারণ যে তুমি হবে, তোমার জন্য যে ওকে মারতে হবে, এটা তো আমি ভাবিনি। আমার মেয়েটা তো ভাবিনি এমনটা হবে। মেসেজ পড়ে আমি ঋষিকার বাবার দিকে তাকালাম। ভয়ঙ্কর সেই চেহারা, প্রতিশোধের জন্য অপেক্ষা থাকা তার সম্পূর্ণ শরীর। আমি কিছু বলার আগেই তিনি বললেন, তো গাইস, এটা ছিল ঋষিকা গল্পের পার্ট 1। যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর উড়াদুরা কমেন্ট করো। তো গাইস, সবাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, দেখা হবে কালকে নতুন পার্টে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ গাইস।